আর এখানে ছবিটা খেয়াল করুন, একটা উন্ড বলা হয় বা ক্ষত, এই ক্ষতর ক্ষেত্রেও আমাদের ফিজিওথেরাপি ট্রিটমেন্ট খুব ভালো ভূমিকা পালন করে। এখানে আপনার পজ করে পড়ে নেবেন, আমি এরকম পড়লাম না। এই যে হলো ফিজিওথেরাপি ট্রিটমেন্ট, এই ক্ষতর ক্ষেত্রে দেওয়া হয়। এর মধ্যে এই না যে ফিজিওথেরাপি শুধু আমাদের ভূমিকা আছে, এখানে অন্যান্য ডাক্তারের ভূমিকা আছে, পাশাপাশি আমাদেরও ভূমিকা আছে। তাহলে ক্ষতটা তাড়াতাড়ি করা যাবে, হিলিং করা যাবে। আর দেখা গেছে এই ক্ষতের কারণে অনেকের পা দেখছে কেটেও ফেলতে হয়, আর অনেকে জানেও না যে যে এই ক্ষেত্রে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট করানো যায়। অনেকে মনে করে শুধু ব্যায়াম ফিজিওথেরাপিস্টটা করায়। এইসব ট্রিটমেন্টের মাধ্যমেও যে তার করানো যায়, ভালো করা যায়, সেটা অনেকেই জানার বাইরে। আর এগুলোর ডোজ কীভাবে, প্রেসক্রিপশন কীভাবে লাগবে, সেটা তো অবশ্যই একটা ম্যান্ডেটরি বিষয়। শুধু যা উল্টাপাল্টা দিয়ে দিলেই হবে না। আর এইসবগুলোর ডোজ ফিজিওথেরাপিস্টই নির্ণয় করে থাকেন। এই দেখেন একজন অর্থোপেডিক সার্জন কীভাবে তার ইমপ্লান্ট করতেছে, প্রবেশ করাচ্ছে। তো এই নিচের চলমান ছবিটি হাঁটুর সার্জারি বা অপারেশনের। কি দেখতে পাচ্ছেন, হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। এখন আপনি যদি বলেন এই কয়টা হাতুড়ি বাড়ি দিয়ে সার্জন এত টাকা কি ফি নেয়, আপনি যেটা জানেন সেটা হলো হাতুড়ির বাড়িগুলো কিভাবে কোন জায়গায় দিতে হবে তা জানার জন্য শরীরের গঠন বা কলা কৌশল সার্জনকে জানতে হচ্ছে দীর্ঘ পড়াশোনা এবং শ্রমের মাধ্যমে। অনুরূপভাবে ফিজিওথেরাপি প্রয়োগের জন্য একজন ফিজিওথেরাপি প্র্যাকটিশনারকে শরীরের গঠন ও কলা কৌশল সম্পর্কে দীর্ঘ পড়াশোনা ও শ্রম দিতে হয়। তাই সার্জনকে ফি দেওয়ার জন্য যেমন আপত্তি তোলেন না, ফিজিওথেরাপি চিকিৎসক ফি দিতেও তেমনি আপত্তি তোলা উচিত নয়। সার্জন হাতুড়ি করাত দিয়ে কাজ করে বলে যেমন তাকে মিস্ত্রি বা বলা শোভনীয় নয়, অনুরূপভাবে ফিজিওথেরাপি চিকিৎসক হাত ও বিভিন্ন মেশিন দিয়ে কাজ করে বলে তাকে মেশিন অপারেটর বা মেসেজের লোক ভাবা শোভনীয় নয়। এই যে দেখেন এগুলোকে বলে ড্রাই নিডেল, বিভিন্ন পয়েন্টে প্রবেশ করানো হয়েছে। একে বলা হয় ইলেকট্রো আকুপাংচার বা ইলেকট্রিক ড্রাই নিডেলিং। এটির জন্য অ্যানাটমি জানা লাগে, তারপর তার নার্ভ সাপ্লাই জানা লাগে, কোন নার্ভকে সে ব্লক করবে, কোন নার্ভে দিবে, কোন মাসেলে দিবে, কেন দিবে, কি ডোজে দিবে। বেশি ডোজে দিলে দেখা যাচ্ছে পেশেন্টের পেইন বেড়ে যায়, আবার কম ডোজে দিলে দেখা যাচ্ছে ব্যথা কমে না। তাই পারফেক্ট কন্ডিশন ডায়াগনোসিস করতে হবে এবং কী ডোজে দিতে হবে, কী পরিমাণে দিতে হবে, কতদিন দিতে হবে, সেই জিনিসটি একমাত্র ফিজিওথেরাপি চিকিৎসকই জেনে থাকেন। তো এই মাংসপেশি চিকিৎসা ইলেকট্রিক ড্রাই নিডলিংয়ের চিত্র এটা। ফিজিওথেরাপি চিকিৎসার অন্যতম ইন্টারভেনশন এটি। ফিজিওথেরাপি মানে মালিশ, এই অপধারণা থেকে বের হয়ে আসতে হবে। এটা বিভিন্ন ইংল্যান্ডে ফিজিওথেরাপিস্ট অফিসার পদ রয়েছে আর্মিতে, ফিজিওথেরাপি অফিসার। এখানে ইংল্যান্ড আর কানাডায় দুইটারই, এটা হলো কানাডা, এটা হলো ইংল্যান্ডের। এখন বাংলাদেশে তো আমাদের সরকারি হাসপাতালগুলোতে কোনো ফিজিওথেরাপি পোস্ট এখনও ক্রিয়েট হয় নাই, তাই অনেকেই জানে না যে কীভাবে কি ফিজিওথেরাপিস্ট হতে আবার সাধক লাগে। তো অনেকে মনে করে যে বাসায় গিয়ে দেখা গেছে যারা করে মালিশ টালিশ করে একটু হিট দেয় তারাই ফিজিওথেরাপিস্ট। কিন্তু উন্নত দেশগুলোতে যে ফিজিওথেরাপিস্ট অফিসার রয়েছে আর্মিতে, আর বাংলাদেশে সরকারিতে তো আছেই অবশ্যই, আর্মিতে পর্যন্ত তাদের চলে গেছে। আমাদের দেশে আশা করি সব কিছুই হবে, তবে খুব সময় লাগবে। এই জিনিসটা দেখুন, এখানে রম্বয়েড মাসেলের গিট হয়েছে। তো এরকম আরও 650টা মাসেল রয়েছে। প্রতিটা গিট ছোটাতেই ফিজিওথেরাপিস্টের জানতে হয় কোথায় কীভাবে নাড়তে হয়, কীভাবে কোন ডিরেকশনে তার ডিটিএফএম দিতে হয়, কোন এখানে আছে তো কোন ডিরেকশনে দিতে হবে, শুধু করলেই হয় না। সো খালি চোখে দেখে হয়তো মনে হয় ব্যায়াম, কিন্তু আসলেই সেটা ব্যায়াম না। অনেক পড়া লাগে, অনেক ত্যাগ তিতিক্ষা করার লাগে, অনেক রাত জেগে পড়া লাগে, তারপর প্রফে পাস করতে হয়, খুব পড়াশোনা করে তারপর পাস করতে হয়। এরপরে যদি কেউ এটাকে ব্যায়াম বলে তাহলে সে নির্বুদ্ধিতার সাথে কিছুই হবে না। এখানে এটা হলো কার্টিলেজ, আমাদের হাঁটুতে আছে। অনেকের বয়সজনিত কারণে এই কার্টিলেজ ক্ষয় হয়ে যায়। হয়তো ফিজিওথেরাপির মাধ্যমে করা যাবে না, ভালো করা যাবে না। ফিজিওথেরাপির মাধ্যমে আশেপাশে যে মাসেলগুলো আছে মাসেলগুলোর পাওয়ার বাড়িয়ে করতে হবে। এখন জানতে হবে পাওয়ার বাড়িতে হলে কোন মাসেলটা বেশি উইক হয় সেটা জানতে হবে। যারা ডিপ্লোমা করে বা ট্রেনিং করে তারা এইরকম জিনিসগুলো জানে না। হয়তো তারা ইলেকট্রিক মডেলিস্টগুলো চালাতে পারে, বাট ওই রকম জিনিসগুলো তারা করতে পারে না। তো ফিজিওথেরাপিস্টগুলো জানেন যে কোন মাসেলটা বেশি উইক হয়, কোন জিনিসটা কী হয়। এই যে আমাদের স্যার যেটা লিখেছেন যে এখানে উপরের হাড় বা নিচের হাড়ের মাথায় যে সাদা অংশ দেখতেছেন সেটার নাম হলো কার্টিলেজ। এই হাড় ক্ষয় হলে হাঁটুর জয়েন্টে ব্যথা হয়, নাড়াচাড়ায় কষ্ট হয়, ফুলে যায়, শব্দ হয়, কর্মশব্দ হয়। ব্যথা ট্যাবলেট খেলে ব্যথা
না হয় বন্ধ করতে পারবেন, যে নরম হাড় ক্ষয় হয়ে গেছে সেটিকে পূরণ করতে পারবেন, তাহলে উপায় কি? ফিজিওথেরাপি নিয়ে ব্যথা কমিয়ে হাঁটুর শক্তি বাড়ান, যাতে ক্ষয় নিয়েও ভালোভাবে চলা যায়। এই যে আমি বললাম যে ক্ষয় হয়তো ভালো করা যাবে না, বাট এই ক্ষয় নিয়ে আপনি ভালো করে চলাচল করতে পারবেন, সিঁড়ি বাইতে পারবেন, সিঁড়ি দিয়ে নামতে পারবেন, সব কিছু করা যাবে। অথবা কয়েক লাখ টাকা জমান, যাতে পরবর্তীতে অপারেশন বা নি রিপ্লেসমেন্ট করা লাগে। যদি ফিজিওথেরাপি নেন আপনার কম টাকায় সেটা হয়ে যাবে। হয়তো আপনার প্রথম মনে হচ্ছে একটা ফিজিওথেরাপি চেম্বারে প্রতিদিন যাচ্ছি, হয়তো বেশি টাকা মনে হচ্ছে একবারে, কিন্তু হয়তো আপনার যেতে হবে 10 দিন, 15 দিন, 20 দিন সর্বোচ্চ, কিন্তু ওষুধ আপনি বছরের পর বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরও খেতে হয়, তাও ভালো হয় না মানুষ। তখন গিয়ে ফিজিওথেরাপি তো আপনি 20 বছরে কত টাকা নষ্ট করেছেন। এর আগে যদি আপনি ফিজিওথেরাপিস্টের কাছে আসতেন, দেখা প্রাথমিক অবস্থায় চেম্বারে এসে আপনার হয়তো কিছুই করতো আর কিছু হোম এক্সারসাইজ দিত, তাহলে আপনি ঠিক বা ভালো লাইফ লিড করতে পারতেন। এখানে চলমান যে চিত্রটি রয়েছে, সাদা অংশটাকে বলা হয় নামি ডিস্ক, ভার্টিব্রাল ডিস্ক। এই সাদা অংশটা বের হয়ে যখন পিছনে স্পাইনাল কর্ডের উপর চাপ পড়ে, তখন কোমরের ব্যথা পায়ের দিকে ছড়িয়ে আসে। সাদা অংশটা তথা ডিস্কটা প্রধানত হাড়ের ক্ষয়ের কারণ হয়ে থাকে। এছাড়া আরও বহু কারণে হয়। দীর্ঘদিন ব্যথার ট্যাবলেট দিয়ে ব্যথাটাকে না হয় দমিয়ে রাখতে পারা যায়, কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসায় এই সমস্যাটা খুবই ভালোভাবে, অথবা অপারেশন বা সার্জারির জন্য প্রস্তুতি নিন। ব্যথার ট্যাবলেট খেয়ে ডিস্ককে ভেতরে ঢুকিয়ে দেওয়া সম্ভব না। এই দেখা যাচ্ছে ব্যথাটা জাস্ট কমে গেছে, কিন্তু ডিস্ক যেটা বের হয়েছে সেটা কিন্তু আর সম্ভব হয় না। ফিজিওথেরাপি নিলে আপনার এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আর এই প্রথম চিত্রের মধ্যে দেখা নর্মাল একটা হাঁটু, পরে হলো অস্টিওআর্থ্রাইটিস জনিত হাঁটু। অনেকে দেখা যাচ্ছে স্টেরয়েড জয়েন্টের মধ্যে ইনজেকশন নিয়ে হাঁটু একদম এই অবস্থা করিয়ে ফেলে। তো দেখা যাচ্ছে সেক্ষেত্রে নি রিপ্লেসমেন্ট ছাড়া আর কোনো উপায় থাকে না। তো অনেক দেখা যাচ্ছে 2 হাঁটুর মধ্যে ইনজেকশন নিয়ে হাঁটুটাকে এরকম বানিয়ে দেয়। তো দেখা যাচ্ছে আমাদের কাছে তখন রেফার করে, তখন আমরা আসলে কিছুই করতে পারি না। তাই সময় থাকতে যদি এই অবস্থায় অন্তত আসা যায়, পেশেন্টের দেখা গেছে মাসেল পাওয়ার করে বাড়িয়ে পেশেন্টের একদম হেলদি লাইফ লিড করতে পারবে। এইগুলো স্টপ করে আপনারা পড়ে নেবেন। এখানে রেফারেন্স সহ দেওয়া আছে স্টেরয়েড ইনজেকশনের, মানে জয়েন্টের মাঝখানে যে ইনজেকশন দেওয়া হয় সেগুলোকে স্টেরয়েড ইনজেকশন বলা হয়। এগুলো হলো লিগামেন্ট। এই লিগামেন্ট ইনজুরি হলে দেখা গেছে কিছু প্রিন্সিপাল আছে বা ট্রিটমেন্টের আছে। তো দেখা গেছে যখন আমরা পা মুসকে যাওয়া যেটাকে বলে, তো দেখা গেছে আমরা শুধু অর্থোপেডিক্সে গিয়ে আমরা প্লাস্টার করে আনি বা বিভিন্ন কয়েকদিন জাস্ট রেস্টে থাকি। কিন্তু আমরা দেখা যাচ্ছে রেস্টে থাকার পর যখন প্লাস্টার খোলা হয় বা ব্যান্ডেজ খোলা হয়, তখন দেখা যাচ্ছে কিছু পুনর্বাসনমূলক ফিজিওথেরাপি চিকিৎসা রয়েছে, সেগুলো যদি না করে পায়ের এইগুলো যদি না করা হয়, ভালোভাবে এক্সারসাইজ না করা হয়, কীভাবে করতে হয় সেটা কিন্তু ফিজিওথেরাপিস্ট বলে দেয়। তো দেখা যাচ্ছে বলে না দেওয়ার কারণে পেশেন্ট দীর্ঘদিন ব্যথায় ভোগে, যে বলে যে আমি এতদিন আগে ব্যথা পেয়েছিলাম, কিন্তু আমার ব্যথা ছাড়তেছে না, এখনও কন্টিনিউয়াস হতেই চলছে। আমাদের দেশের রোগীরা ফিজিওথেরাপি ডাক্তারের পরামর্শ ফি 1000 বা 1500 বা 500 শুনলেও অনেক ক্ষেত্রে আটকে ওঠে। কেউ সেখান থেকে 100 বা 200 টাকা কমানোর জন্য রিকোয়েস্ট করে। আমরা ফিজিওথেরাপি চিকিৎসক বলে হয়তো সেটা নিয়ে কথা বাড়াই না, কিন্তু এই রুগী আবার এক্সরে এমআরআই দিলে খুশি মনে 8 থেকে 9000 টাকা খরচ করে। অথচ এই রুগীরাই জানে না ফিজিওথেরাপি ডাক্তার নিজে পরীক্ষা করে সে পরামর্শ দেয়, সেটির অ্যাকুরেসি এক্সরে ও এমআরআই থেকে অনেক বেশি। কিছু উদাহরণ দেই। একটি সমীক্ষায় দেখা যাচ্ছে 70% রুগীর এমআরআই রিপোর্টে আসছে তাদের হাড়ের ভিতরে ডিস্ক বের হয়ে গেছে তথা হার্নিয়েশন হয়েছে, কিন্তু বাস্তবে তাদের কোনো সমস্যা বা ব্যথা পাওয়া যায়নি। এই রিসার্চের রেফারেন্স লিঙ্কটা, রিসার্চ পেপার আর্টিকেলটা ডাউনলোড করে আপনারা পড়তে পারেন রেজাল্টটা, বা পুরো পেপার 5-6 পেজের। 2015 সালে আরেকটি পর্যালোচনায় দেখা গেছে এমআরআই রিপোর্ট অনুযায়ী 20 বছর বয়সীদের 37% এবং 80 বছর বয়সীদের 96% এর ডিস্ক ডিজেনারেশন বা মেরুদণ্ডের ক্ষয়ের সমস্যা ছিল, কিন্তু বাস্তবে তাদের সেরকম কোনো সমস্যা বা লক্ষণ ছিল না। মানে দেখা যাচ্ছে তাদের সমস্যা আছে ওই জায়গায়, কিন্তু এই সমস্যার জন্য যে ব্যথা হবে বা কিছু হবে সেরকম কোনো জিনিস তৈরি হয়নি। তারও রেফারেন্স লিঙ্ক। 2019 সালে আরেকটি স্টাডিতে দেখা যায় 40 বছর বয়সীদের 43% এমআরআই রিপোর্টে হাঁটুর ক্ষয় তথা অস্টিওআর্থ্রাইটিস পাওয়া গেছিল, কিন্তু বাস্তবে তাদের তেমন কোনো ব্যথা অবশ্যই নয়। মানে হাঁটু ক্ষয় হয়ে গেছে বা হাঁটুর কার্টিলেজ যেটা আমরা বলি ক্ষয় হয়ে গেছে, কিন্তু সে ক্ষয়ের জন্য যে ব্যথা হবে সেরকম কোনো ছিল না। এটারও রেফারেন্স দেওয়া আছে। এখন প্রশ্ন হলো ফিজিওথেরাপি ডাক্তার কীভাবে পরীক্ষা নিরীক্ষা করে, এটা অনেক রোগী বুঝতে পারে না। একজন ফিজিওথেরাপিস্ট ডাক্তার হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, কোমর ব্যথার মতো অর্থোপেডিক কন্ডিশনগুলো নির্মুক্ত উপায়ে পরীক্ষা করে থাকে। চোখ দিয়ে দেখে, যেমন লাল হয়ে গেছে কিনা, তারপর ফুলে আছে কিনা, হাত দিয়ে অনুভব করে। এটাকে আমরা লুক, ফিল, মুভ এভাবে করি। জায়গাটা গরম হয় কিনা, তারপর নাড়াচাড়া
আটকে যায় কিনা, গেলে কোন দিকে কত ডিগ্রিতে আটকায়, মানে একটা হাত বাস করলো মানে বা হাঁটু বাস করলো বা বাস করলো, এগুলো স্পেশাল টেস্ট, যেমন এসএলআর টেস্ট, মডিফাইড এসএলআর টেস্ট, আরও অনেক ধরনের টেস্ট আছে। যেমন শোল্ডার জয়েন্টের জন্য কিছু টেস্ট, এলবো জয়েন্টের জন্য কিছু টেস্ট, বিভিন্ন ধরনের শোল্ডার জয়েন্টের রোটেটর কাফ এর জন্য বিভিন্ন ধরনের টেস্ট আছে, রোটেটর কাফ টিআরের জন্য বিভিন্ন টেস্ট, তারপর এলবোর যেমন ল্যাটারাল এপিকন্ডাইলিসের জন্য কিছু টেস্ট, যেমন মাউসলে টেস্ট, তারপর রিস্ট জয়েন্টের জন্য, হিপ জয়েন্টের জন্য, মানে সব জয়েন্টের জন্যই বিভিন্ন ধরনের টেস্ট আছে। এগুলো আমাদের সবকিছু মুখস্থ রাখতে হয়। এগুলো আমরা ফিজিক্যালি পেশেন্টের করে থাকি। এই টেস্ট করতে তো ওই রকম আমাদের কোনো এক্সট্রা টাকাও দেওয়া হয় না। যে কাছে যে ভিজিট আছে সেই ভিজিটটা আমরা চাই, কিন্তু আমাদের দেখা যাচ্ছে বাংলাদেশে সেই ভিজিটটা দিতে বলে যে ফিজিওথেরাপি নিতে আসছি, ডাক্তার পাঠাইছে, এই লিখে দিচ্ছে আপনারা এইগুলো দেন। আসলে ওইগুলো দিলে দেখা যাচ্ছে পেশেন্টের মানে লাভ তো হয়ই না, বরঞ্চ আর উল্টা ক্ষতি হয়ে যায়। পেশেন্ট তো ভালো হয় না, শুধু পরে পেশেন্ট বলে যে এই দিছি কোনো ফিজিওথেরাপিতে ভালো হয় না, উপকার পাইলাম না। কিন্তু আমরা যদি পেশেন্টটাকে ঠিকমতো অ্যাসেসমেন্ট করতে পারতাম, পেশেন্টটাকে ট্রিটমেন্ট কী সমস্যা নির্ণয় করতে পারবো, দেন আমরা আমাদের মতো করে ট্রিটমেন্ট করতে পারলে রুগীও হ্যাপি, রুগীর ফ্যামিলি হ্যাপি এবং রুগীর মানি ব্যাগও হ্যাপি, অনেক টাকা সেভ করা যেত। অনেক সময় রুগীরা মন খারাপ করে, দেখে ফিজিওথেরাপিস্ট ডাক্তারকে এমআরআই দিতে হয়। আসলে মনে দেখা যায় রুগীকে কোনো টেস্ট দিলাম না, এমআরআই দিল না, অন্য একটা ডাক্তার বলছেন এমআরআই দিতে, আবার এখানে আসতে এমআরআই দিল না। এই জন্য দেখা যাচ্ছে রুগীদের উপর আস্থা করতে এমআরআই দেওয়া লাগে আর কি। তবে এই মনোভাব বদলাতে হবে। এই পেশেন্টের উদ্দেশ্য এক্সরে এমআরআই করানো কখনো নেই, অনেক ক্ষেত্রে অভ্যন্তরীণ অবস্থা দেখতে এক্সরে এমআরআই প্রয়োজন। আচ্ছা, এই পোস্টের লেখার উদ্দেশ্য এই না যে এক্সরে এমআরআই কখনোই করানো যাবে না, যখন দরকার সেখন করানো উচিত। এর মধ্যে এই না যে সব কোনো ক্ষেত্রে যে করানোই যাবে না, এই কথার মাধ্যমে। এই ফটো ক্রেডিট আর স্যারের লেখা। আর বর্তমানে অর্থোপেডিক সার্জন নির্দেশিকাতে যে পরামর্শ দেওয়া হয়েছে, হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস বা হাঁটুর বাতজনিত ক্ষয়ের নন সার্জিক্যাল বা অপারেশন বিহীন চিকিৎসার জন্য ফিজিওথেরাপি বা ট্রামাডল বা এনএসএইড ব্যবহার করতে, হাঁটুতে ইনজেকশন এবং বিশিষ্ট পেইন কিলার ওপিয়েটস বা ট্রামাডল ছাড়া ব্যবহারের বিরুদ্ধে বলা হয়েছে আর কি। হাঁটুতে ইনজেকশন বা বিশিষ্ট পেন মানে এইগুলা ব্যবহারের বিরুদ্ধে, যেমন ইনজেকশন দেওয়া বা তার বিরুদ্ধে বলা হচ্ছে। আগে পেশেন্ট আসবে, ফিজিওথেরাপি নিবে, ফিজিওথেরাপি না নিলে, ফিজিওথেরাপির মাধ্যমে যদি পেশেন্ট ভালো না হয় তাহলে দেখা যায় সেক্ষেত্রে টোটাল নি রিপ্লেসমেন্টের দিকে যাবে। কিন্তু আগেই ওষুধ দিবে, ইনজেকশন দিবে, হাঁটুর 12টা বাজে, তারপর ফিজিওথেরাপিস্টকে পাঠাবে, তাহলে দেখে পেশেন্টের ওই ফিজিওথেরাপি নিয়ে কোনো লাভ হয় না। আগে যদি আসতে পারে তাহলে পেশেন্ট ভালো হবে। তো হাঁটুর এই অস্টিওআর্থ্রাইটিস এই জার্নালের চিকিৎসা নির্দেশিকা মেনে চললে দেখা যাচ্ছে খরচ 45% মানে হিউজ খরচ কমানো যাবে আর কি। এই রেফারেন্স দেওয়া আছে। হাঁটুর ব্যথায় ফিজিওথেরাপি প্র্যাকটিশনার প্রেসক্রিপশন মোতাবেক ফিজিওথেরাপি চিকিৎসা নিন। এই হলো আমার ডাক্তার আলাউদ্দিন স্যারের পেজ, facebook.com/www.dralauddin.info। এই পেজে আপনারা অনেক পোস্ট পেয়ে যাবেন, অনেক ধরনের পোস্ট আছে, এগুলো আপনারা দেখতে পারেন। স্যারের পেজ থেকে আমি অনেক ধরনের পোস্ট নিয়েছি, এগুলা স্যারের পেজ থেকেই নেওয়া। আরও অনেক ধরনের আছে, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে। যেমন এই যে আমি একটা DTFM এর কথা বলেছিলাম, যে DTFM কীভাবে দিতে হয়, আমগুলোকে মিউট করে দিলাম, দেখা গেছে কপিরাইটের একটা ব্যাপার আছে, একটা গাইডলাইন আছে কীভাবে কী করতে হয়। এই যে এইভাবে একটা মাসেলের একটা ডিরেকশন আছে, সেই ডিরেকশন অনুযায়ী কোন দিকে দিতে হয়, এগুলো একজন ফিজিওথেরাপিস্ট এই মাসেল অ্যানাটমি না পড়লে আর কি বলতে পারবেন না, এখানে কী মাসেল আছে, কোন গ্রুপের মাসেল আছে, কোন মাসেলে দিচ্ছে। এইগুলা ডিপ্লোমা ফিজিওথেরাপিতে কিন্তু এগুলো কিছুই পড়ে না, তারা তো বুনসি কিনে না, তারা কীভাবে জানবে এগুলা। আমরা বুনস কিনে পড়ি স্যারদের কাছে, ম্যামদের কাছে। তো বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন টেকনিক আছে, যেমন ধরেন এই ম্যানিপুলেশন এখানে করা হচ্ছে, কোন বা স্পাইনের কোন ভার্টিব্রাতে করা হচ্ছে, এগুলো ফিজিওথেরাপিস্টরাই জানেন। শুধু দেখলে মনে হয় হাত পা নাড়াচাড়া করতেছে, কিন্তু আসলে এখানে কত ধরনের কি রয়েছে। যেমন এখানে একটু এদিক সেদিক হলে কিন্তু মুচকে যেতে পারে। পরে যে বিভিন্ন ধরনের এখানে ঘাড়ের মধ্যে দেখা যাচ্ছে পেইনের জন্য ট্রাকশন দেওয়া হচ্ছে, ম্যানুয়াল ট্রাকশন। এটা কী ডোজে দিবে, কীভাবে দিবে, এখানে অনেক কিছু জানা আছে। কারণ এখান দিয়ে অনেক আর্টারি দেখা যাচ্ছে চলে গেছে, এদিক সেদিক হলে পেশেন্ট প্যারালাইজ করে ফেলবে। আমি আরেকটু ভিডিও দেখাই, যে এই স্যারের, উনি একজন ইন্ডিয়ান স্যার। তো দেখেন উনি কি কপিরাইট একটা বিষয় আছে, দেখেন এই স্পাইন নিয়ে আমাদের পড়তে হয়, এখানে কী ধরনের নার্ভগুলো গেছে সবগুলো এখানে বলা হয়েছে, যে এই নার্ভ, তারপর আর্টারি, তো সবগুলো আর কি অ্যানাটমি জানতে হয়। আমরা অ্যানাটমিতে এগুলো সব কিছু জানি ভালোভাবে। তারপর কী ধরনের ট্রিটমেন্ট একটু হালকা দেখাই।
দেখা যাচ্ছে এখানে এভাবে করতে হবে, শুধু হাত পা নাড়াইলেই মনে হয় না যে আমাদের আছে, এখানে অনেক কিছুই বিষয় আছে জানতে হয় যে কীভাবে কোন দিকে করতে হবে। পেশেন্ট দেখা যাচ্ছে এক্সারসাইজ করার সময় শ্বাস নিতে হয় বা শ্বাস নিবে না শ্বাস ছাড়বে, এই সবগুলো আর কি এই এর মধ্যে বলা আছে। এই অনেক কিছুই অ্যাসেসমেন্ট, ট্রিটমেন্ট, দেন না অনেক পেশেন্টের দেখা যাচ্ছে মাথা ব্যথা অনেক দিন ধরে, এই মাথা ব্যথার ট্রিটমেন্টও দেখা যাচ্ছে ফিজিওথেরাপিতে ভালো হয়, এই জিনিসগুলো অনেকে জানে না। তো এই হলো মোটামুটি ফিজিওথেরাপি নিয়ে কিছু ইনফরমেশন। তো ভিডিও অনেক বড় হয়ে গেছে, আশা করি একটা কেরিয়ার চুজ করার জন্য এই ভিডিওটা, এই সময়টা মূল্যবান বা একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে সহায়ক হবে। তো ধন্যবাদ সকলকে, ভালো লাগলে সবাই শেয়ার করবেন, অন্যদেরকে ওইটা শেয়ার করবেন যাতে ফিজিওথেরাপি সাবজেক্টে কিছু মানুষ জানতে পারে। এরপরে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন, আমার ফেসবুকে নক দিবেন বা হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমার ডেসক্রিপশনে সব কিছুর লিঙ্ক দেওয়া থাকবে। তো ধন্যবাদ সকলকে।